আচ্ছা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখার চেষ্টা করব। যেটা স্লাইডে আছে, তারপর ওইটা একটু ইজি রাখি। তো টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, জেনারেলি देयर इज मोर, মানে মেইনলি হচ্ছে কি যে টাইম আর স্পেস কমপ্লেক্সিটি আমরা কাজ করি হচ্ছে অ্যালগরিদমগুলোকে, বা আমরা যে কাজ করতেছি পুরো কোডটাকে বোঝার জন্য এবং কোডটাকে আরো এফিশিয়েন্ট ওয়েতে কাজ করানোর জন্য, যাতে সময় আরো কম লাগে, মানে আরো দ্রুত যাতে রান করতে পারে। তো এই বিষয়গুলোকে বোঝার জন্য হচ্ছে কি আমরা টাইম আর স্পেস কমপ্লেক্সিটিগুলোকে দেখি, নিয়ে কাজ করি বা দেখার অ্যানালাইজ করার চেষ্টা করি। তো আমরা টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি। Time complexity of an algorithm quantifies the amount of time taken by an algorithm to run as a function of the length of the input. So কতক্ষণ সময় লাগতে পারে, বাট এই সময় মানে হচ্ছে যে ওই সময় না যে এত সেকেন্ড এত মিনিট টাইম লাগবে ওইটা না, বাট টাইম অ্যাকচুয়ালি কি পরিমাণ সময়ের মধ্যে তারা কত দ্রুত হচ্ছে তারা রান করার চেষ্টা করতেছে। সো তাদের প্রোগ্রামের লেন্থ অনুযায়ী সেটা হচ্ছে দেখার চেষ্টা করি আমরা, তাদের ইনপুট অনুযায়ী বা ইনপুটের লেন্থ ওয়াইজ। Note that the time to run is a function of the length of the input and not the actual execution time of the machine on which the algorithm is running on. So ওটি যেটা বললাম যে মেশিনের মধ্যে কতক্ষণ সময় লাগে ওইটাকে দেখা হয় না, মেইনলি দেখা হয় হচ্ছে কি যে ইনপুটের উপর বেস করে, কতগুলো ইনপুট দিয়েছে তার উপর বেস করে কি পরিমাণ দ্রুততার সহিত তারা রান করতেছে। সো আমরা এক্সাম্পল দেখব, সমস্যা নাই। The validity algorithm takes a finite amount of time for execution. Validity algorithm কথাটা বলা হচ্ছে কি যে আমি এই মুহূর্তে প্রোগ্রাম করাকালীন সময় কোন অ্যালগরিদমটা আমার জন্য সবচেয়ে পারফেক্ট, ভ্যালিড কোনটা, অনেকগুলো অ্যালগরিদম থেকে কোন অ্যালগরিদমটাকে বেছে নিয়ে আমি কাজ করতেছি। ধরেন যে আমি সর্টিং করতেছি, এখন সর্টিং এর অনেকগুলো আছে, মানে মেথড আছে যে আমরা এইগুলা দিয়ে হচ্ছে কি সর্ট করতে পারি। সো এই মুহূর্তে আমি সর্ট করাকালীন কোন সর্টটা আমার জন্য সবচেয়ে ভালো হয় ইউজ করা, এবং এটা কেন ভালো হয় ওইটা বোঝা যায় হচ্ছে কি তার কমপ্লেক্সিটি দেখে। তো তার কমপ্লেক্সিটি সেটা মানে কতগুলো ইনপুট দিচ্ছি, কত বেশি সংখ্যক দিলে কত দ্রুত হচ্ছে কি আমি এটাকে আউটপুট দেখতে পারবো, ওইটার জন্য হচ্ছে কি আমরা মানে ওই এক্সিকিউশনের উপর বেস করে হচ্ছে কি আমরা টাইমটাকে, এবং সেটা ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে কি যে একটা জায়গায় যে শেষ হবে, মানে সেটা যে জাস্ট চলতে থাকবে এমন না। The time required by the algorithm to solve given problem is called time complexity. So এই যে অ্যালগরিদমটার জন্য যে আমার সময়টা দরকার বা প্রবলেম সলভ করার জন্য যে সময় দরকার এবং যে সময় নিয়ে আমরা কাজ করছি সেই কমপ্লেক্সিটিটাকে বলা হয় time complexity of the algorithm. The time complexity is very useful measure in algorithm analysis. It's the time needed for completion of the algorithm. To estimate the time complexity, we need to consider the cost of each fundamental instruction and the number of times instruction is executed. আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবেন। তার আগে এক্সাম্পল দেখানোর আগে জাস্ট দুটো জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে কি যে in order to calculate time complexity on an algorithm, it is assumed that a constant time c, মানে এটার সঙ্গে থাকবেই। আপনারা যেমন যে ছোটকালে যে ডিফারেন্সিয়েশন করার পরে ক্লাস সিলেক্টেড না, মানে কনস্ট্যান্ট টাইম এটা থাকবেই আর কি। তো আমরা ধরে নিচ্ছি যে একটা কনস্ট্যান্ট টাইম, কিছু না করলেও মানে ওইটা থাকবেই, আমি কাজ করতেছি কিছু না করলেও কতটুকু থাকবেই। সো একটা কনস্ট্যান্ট টাইম সি আগে ধরে নিই, সি। সো ইজ টেকিং টু এক্সিকিউট ওয়ান অপারেশন, একটা অপারেশন শেষ করতে কমপক্ষে একটা কনস্ট্যান্ট টাইম সি সংখ্যক আমার টাইম লাগবে। এন্ড দেন দ্য টোটাল অপারেশনস অফ অ্যান ইনপুট লেন্থ অন এন আর ক্যালকুলেটেড। সো ধরে নিলাম পুরোটার জন্য আমার সময় লাগতেছে হচ্ছে, বা পুরোটার লেন্থ হচ্ছে এন। এন সংখ্যক জিনিসের জন্য সি সংখ্যক টাইম আমার লাগবে, এন ইনটু সি। তো এটা বাড়তে পারে কমতেও পারে। তো কনসিডার অ্যান এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ ক্যালকুলেশন। সাপোজ এ প্রবলেম ইজ টু ফাইন্ড whether a pair x y exists in an array, মানে x আর y নামক এলিমেন্টটা, এই পেয়ারটা এই কোনটা অ্যারের মধ্যে আছে কিনা, এক্সিস্ট করে কিনা সেটা আমি বুঝতে চাই। সো a of n elements whose sum is z, সো এবং তাদের যোগফল হচ্ছে কি z হবে। তো এখন আমি যদি কোডটা দেখি তাহলে ধরুন যে এটা একটা কোড গেল, আমি ফাইন্ড অফ পেয়ারটা খুঁজে যাচ্ছি, কোড নিয়ে আমাদের ঝামেলা না। তো কোডের পরের অংশটা দেখি, সেটা হচ্ছে কি যে অ্যাজিউম দ্যাট
each of the operations in the computer takes approximately constant time, let it be c. The number of lines of code executed actually depends on the value of z. Value of z বলতে বোঝায় value of z বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ summation of all operations, summation of all operations, সবগুলো অপারেশনের যোগফল কত সেটা হচ্ছে কি আমরা z দিয়ে বোঝাচ্ছি। সো এই যে z আমি নিয়ে রাখছি এখানে in z equal to 0 আর একটা অ্যারে আমি নিয়েছি একটা। আচ্ছা, সো মেইনলি আমার লুপ অ্যারে এর উপর বেস করে হচ্ছে কি টাইমটাকে আমরা ডিপেন্ড করি বা টাইম কমপ্লেক্সিটিকে আমরা বের করি। During analysis the algorithm, mostly the worst case scenario, আমি কেস লেভেল বলবো একটু পরে, মেইনলি তিনটা সিনারিওতে আমরা ভাগ করি, একটাকে বলা হয় বেস্ট কেস, একটাকে বলা হয় এভারেজ কেস, একটাকে বলা হয় ওর্স্ট কেস। সো মেইনলি সব জায়গাতে আমরা ওর্স্ট কেসকে চিন্তা ভাবনা করে কাজ করি যে আমার ক্ষতি হলে কত ক্ষতি হতে পারে, এত পরিমাণ ক্ষতি হতে পারে, আমি ফেল করলে কত ভ্যালি করতে পারি, কত কম নাম্বার পাইতে পারি। সো এরকম উপর বেস করছে কি আমরা চিন্তা ভাবনা করি সব জায়গাতে। সো during analysis the algorithm, mostly the worst case scenario is considered when there is no pair of elements with sum equal z, মানে আমি ধরে নিচ্ছি যে দুটো মিলে আমার যোগ হবে না, আমি ধরে নিচ্ছি যে সবগুলো মিলে যে আমার যোগফল হওয়ার কথা সেই যোগফলটা আমরা পাবো না, এটাকে ধরে আমরা কাজ করি। সো প্রথম কথা হচ্ছে কি তাহলে n into c অপারেশনস, n into c অপারেশনটা আমার লাগতেছে n সংখ্যক লেন্থ আর কনস্ট্যান্ট টাইম, এটা আমার লাগতেছে n into c সংখ্যক অপারেশনস রিকোয়ার্ড ফর ইনপুট the outer loop I runs n times, একটা লুপ দেওয়া আছে, লুপটা দেখেন, লুপটার মধ্যে বলছে হচ্ছে কি প্রথম যে আউটার লুপ মানে হচ্ছে এই ফার্স্ট লুপটা যেটা, হ্যাঁ এটা কিন্তু আবার নেস্টেড লুপ, হ্যাঁ মানে লুপের ভিতরে আসবে, হ্যাঁ। সো প্রথম যে লুপ আউটার লুপটা যেটা, আউটার লুপটা i equal to 0 i less than n, n tends to, হ্যাঁ i less than n i plus plus, অর্থাৎ n সংখ্যক টাইম, n সংখ্যক টাইম হচ্ছে কি সে কাজ করতেছে। So the outer loop I run n times, দুই নম্বর পয়েন্টটা যেটা বলছে n টাইমস সংখ্যক লুপটা রান করতেছে। For each I the inner loop j runs n times, আবার এর ভিতরে n লুপ আবার আরেকটা রান করতেছে, মানে আমার নেক্সট লুপ যেটা। সো একটা লুপ আমার একটা তো হচ্ছে এটা আমার কাজ করবে প্লাস হচ্ছে n ইনটু n সংখ্যক, মানে এইটা একবার কাজ করতেছে আবার n সংখ্যক কাজ করতেছে, এটা স্টার্ট আর আরেকটা n সংখ্যক কাজ করতেছে প্লাস হচ্ছে আমার কনস্ট্যান্ট টাইম থাকতেছে। সো এই পুরোটা মিলায় হচ্ছে কি তাহলে দেখেন এখানে সর্বোচ্চ স্যার শেষের কনস্ট্যান্ট আসলে কি, যে কনস্ট্যান্ট হচ্ছে কি কিছু না থাকলেও তার মধ্যে কিছু থাকে, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট টাইম সংখ্যক, আমার দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা কনস্ট্যান্ট প্রথম দুইটা বলছে কিভাবে, শেষেরটা সেটা হচ্ছে কি মানে মনে করেন যে কোনো কিছু থাকুক আর না থাকুক লাস্টে একটা সি যুক্ত হচ্ছে, সেই ওয়াইজ আসছে, আর তারপরে হচ্ছে কি প্রত্যেকটার সাথে একটা কনস্ট্যান্ট টাইম আছে, দ্যাটস ওয়াই। So for each I in a loop j loop runs, so total execution time is n into c plus n into n into c plus c. So ignore the lower order, আমরা কতদিন বলছিলাম যে সব সময় অর্ডারের ক্ষেত্রে সবচেয়ে হাইয়েস্ট অর্ডারটাকে নিয়ে কাজ করা হয়, মানে সবচেয়ে হাইয়েস্ট গ্রুপ যেটা ওটাকে নিয়ে কাজ করব আমি। মানে আমি যদি বলি আমার ক্লাসের মধ্যে যে অনেকেই মার্কস ভালো পাইছে, অনেকেই বেশি পাইছে, বাট আমি সবচেয়ে ভালো যে তাকে নিয়ে হচ্ছে বলি যে ইয়া হাইয়েস্ট মার্ক কিন্তু ধরি না, মানে হাইয়েস্ট বলতে যে 100 কিন্তু ধরতেছি না, আমি ধরে নিচ্ছি যে যে হচ্ছে কি 100 এর মধ্যে মনে করেন যে 85 পাইছে সে হচ্ছে হাইয়েস্ট। সো মনে করেন যে আমি গ্রেডিংটা করলাম হচ্ছে ওইভাবে যে 85 যে পাইছে, অথবা মনে করেন ক্লাসে হাইয়েস্ট ইউজ হচ্ছে 70, আমি ধরে নিলাম 70 যে পাইছে সে হচ্ছে প্লাস, আমি ওই গ্রেডিং সিস্টেম ধরতেছি না যে 80 থেকে 100 তে এ প্লাস ওটা ধরতেছি না, 70 যে একজন পাইছে সে 70 কে ধরে আমি এ প্লাস কাউন্ট করা শুরু করছি, তাহলে আমি হাইয়েস্ট হচ্ছে যে 70, ওইটি হচ্ছে কি আমার টাইম কমপ্লেক্সিটি, ওই কতটুকু হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি বা কমপ্লেক্সিটি মেইনলি। সো now ignore the lower order terms since the lower order terms are relatively insignificant for large input. So তাহলে obviously যে সবচেয়ে কম পাইছে ওটা নিয়ে আমি আসলে চিন্তা করতেছি না, বাট সবচেয়ে কম কি সেকেন্ড যে কম পাইছে তাকে নিয়ে চিন্তা করতেছি, প্রথম যে আছে শুধু তাকে নিয়ে চিন্তা করতেছি আমি। Therefore only highest order term is taken without constant which is n into n, অর্থাৎ এখানে একটা n আছে এখানে দুইটা n আছে, যেহেতু একটা লুপের ভিতরে আরেকটা লুপ আছে j equal to 0 j less than n j plus plus, অর্থাৎ এখানে একটা সংখ্যক n সংখ্যক এখানে আরেকটা n সংখ্যক, তাহলে n into n মিলায় হচ্ছে n স্কয়ার। সো n স্কয়ারটাই হচ্ছে কি আমার টাইম কমপ্লেক্সিটি। ডিফারেন্ট নোটেশনস আর ইউজড টু ডেসক্রাইব, মানে অনেক ধরনের নোটেশন ইউজ করা হয়
এবারে বাট সিন্স দ্য ওয়ার্স্ট কেস ইজ টেকেন সো বিগ ওর সামনেটাকে বিগ ও দিয়ে মানে একটা বড় হাতের ও দিয়ে হচ্ছে আমরা চেষ্টাকে বলি বিগ অফ n ইনটু n বা n স্কয়ার যেটা বলা হয় ওয়ার্স্ট কেস so here the time complexity is big of n square for the above algorithm so note that the time complexity is solely based on the number of elements in array so কতগুলো এলিমেন্ট আছে কতগুলো এলিমেন্ট নিয়ে আমরা অ্যারেতে কাজ করতেছি ওটা নিয়ে হচ্ছে মেইনলি আমরা কাজ করি so the input length so if the length of the array will increase the time of execution will also increase so যদি কোনো কারণে অ্যারে লেন্থটা বাড়ে আবার যদি আবার ফর লুপটা আমরা বাড়ে অর্থাৎ ফর লুপ দিতে ঠিক আছে বাট যদি অ্যারে লেন্থ যত বেশি বাড়াবো তত বেশি হচ্ছে কি আমার এটা টাইম কমপ্লেক্সিটি বাড়বে সো এই বিষয়টাকে বলা হয় অর্ডার অফ গ্রোথ কত বেশি মানে কত হারে এটা বাড়তেছে order of growth is how the time of execution depends on the length of the input so মেইনলি আমি এটি বলছিলাম যে আমরা ইনপুট কি পরিমাণে দিচ্ছি সেই ইনপুটের উপর বেস করে হচ্ছে কি আমরা টাইম কমপ্লেক্সিটিটা কতখানি হতে পারে এক্সিকিউশন টাইম কেমন লাগতে পারে সেটা চিন্তা করি বা দেখা কি হবে তাহলে বলেন তো এটাতে কতক্ষণ টাইম লাগবে a স্কয়ার আচ্ছা এখানে ডিসপ্লে না আচ্ছা সমস্যা নেই নেক্সট আছে কিন্তু এটা কিন্তু এই শুরু করে করতেছ না জি স্যার আচ্ছা আমরা এটা বলবো তো লগে কি জানেন স্যার এটা কি হয় আচ্ছা আমি এখানে দেখাবো তারপর জাস্ট বলি মনে করেন যে আপনারা তো বাইনারি সার্চ করে আসছেন না দুই ভাগে ভাগ করছেন অর্থাৎ আইটারেশন চলতেছে একটার পর একটা একটা গেল বাইনারি সার্চে কি করি আমরা দুটাকে মিড পয়েন্ট বের করি না ভাগ করে সো মিড পয়েন্ট যখন বের করতেছি অর্থাৎ মিড পয়েন্ট বের করার পরে এই পাশ কাজ করে আবার এই পাশ কাজ করে যখন এই পাশকে নিয়ে একা কাজ করতেছি সহজ শুধুমাত্র ওইটা নিয়ে কাজ এই ধরনের যে কমপ্লেক্সিটিটা আসে ছোট আকারে মানে যতটুকু ছোট করা যায় সবচেয়ে কম যেটা সেটা হচ্ছে কি বিগ অফ লগ এন সবচেয়ে কম যেটা আপনারা সর্টিং কিন্তু দেখবেন বেশ কয়েকটা সর্টিং আমরা একটা করে সর্টিং দেখবো আমাদের আগের ক্লাস থেকে সর্টিংটা শুরু হয়ে যাবে বলছিলাম সো প্রত্যেকদিন একটা করে সর্ট দেখবো আর হচ্ছে পরবর্তীতে ল্যাবের মধ্যে একটা না দুইটা করে সর্ট দেখবো আর সর্টেরটা ইয়াতে দেখবো আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে সর্টগুলো শেষ হলে আমরা হচ্ছে যে ওই কন্টেস্টের প্রবলেমগুলো দেখবো যে সর্ট দিয়ে যে প্রবলেমগুলো করা যায় আর কি তো তখন আপনারা ইউজ করতে বুঝতে পারবেন যে আসলে কমপ্লেক্সিটিটা কেন কম আমি কেন এই সর্টটা ইউজ না করে অন্য সর্টটা ইউজ করতেছি কন্টেস্ট প্রবলেমের ক্ষেত্রে যখন কন্টেস্টের প্রবলেমগুলো আরো সলভ করতে তখন বুঝতে পারবেন যে আসলে কোড করা শেষে বা কোড করতে বুঝতে পারবেন যে আসলে কমপ্লেক্সিটি কোনটা দিলে ভালো হয় কোন অ্যালগরিদমটা আমরা ইউজ করলে ভালো হয় আপনারা অ্যালগরিদম অনেকগুলো দেখবেন আশা করি বাট ওই অ্যালগরিদমগুলো দেখার সময় আপনারা এইটা অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে আসলে কোন অ্যালগরিদমটা আমি ইউজ করব বা কোন অ্যালগরিদমটা হচ্ছে যে এটার জন্য দরকার আমি কোনটা প্রিফার করতেছি আর কোনটা হচ্ছে যে অ্যাকচুয়ালি লাগবে এটার জন্য সো অর্ডার অফ গ্রোথ এই ওয়ার্ডটা হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট order of growth is how the time of execution depends on the length of the input so কতটুকু লেন্থ আমার তো এইটার উপর বেস করে হচ্ছে কি অর্ডার অফ গ্রোথটা দেখে so in the above example যেটা কোড থেকে আসলাম it is clearly evident that time of execution quadratically depends on the length of the array so quadratic মানে হচ্ছে একের অধিকার so order of growth will help to compute the running time with ease at example let's calculate the time complexity of eta acha this is a tricky case so in tricky case in the first loop it seems like complexity is big of n into log n দেখেন এখানে n সংখ্যক আছে বাট এখানে কিন্তু n সংখ্যক না সো দ্যাট এটা n আমি পাচ্ছি বাট এটাতে পাচ্ছি না আবার দেখেন আমি আগে বলছিলাম যে অর্ডার অফ গ্রোথ কি আকারে গ্রোথ হচ্ছে এখানে কিন্তু বাই 2 দিছে n বাই 2 তো n ফর দা যে এখানে জাস্ট n i সংখ্যক বার করতেছে অর্থাৎ শুধু যদি বলি একটা বারে তার ঘোরার চেষ্টা করছে সো এটা হচ্ছে big of n সংখ্যক so for j loop log n is I loop but it's wrong let's see think about how many time count plus plus will run মানে count plus plus কতবার ঘুরবে এটাকে আগে দেখা চেষ্টা করি so when I equal to n যখন I equal to n it will run n times পাঁচ কথা এটাকে n টাইম বুঝলাম I equal to n by 2 n by 2 হলে তখন হচ্ছে কি রান করবে n by 2 টাইমস
যদি n/4 হতো n/4 টাইম রান করতো তাহলে একটা হচ্ছে কি তাহলে n, একটা হচ্ছে কি n/2, একটা হচ্ছে কি n/4, বাট কোনোবারই কিন্তু n * n না। তো সর্বোচ্চ সংখ্যা কিন্তু n ই আছে আমার, n থাকুক n/2 থাকুক n/4 থাকুক সর্বোচ্চ আমার n আছে। সো দ্যাট পোস্ট কেস হচ্ছে এটা বিগ অফ। দেখেন এই যে total number of times count plus will run is n plus n/2 plus n/4 plus যত যায় আর কি 2 into n, অর্থাৎ n into 2 এর মানে 2 into n একই কথা, যে অর্থাৎ যত সংখ্যক যেতে পারে আর কি। সো দ্য টাইম কমপ্লেক্সিটি ইজ big of n, অর্থাৎ n কে নিয়ে আর বেশি কাটাকাটি করা হয়নি। হাইয়েস্ট যতটুকু অর্ডার রোডটা কতখানি বেশি আছে সেটা হচ্ছে কি হাইয়েস্ট big of n, ঠিক আছে? তো কি আছে স্যার এসি আচ্ছা এই সামনে প্রফিটেবল না স্যার সমস্যা নেই। এই কোন একটা তাও ভালো, এই বিষয়টা লাগছে একটু ভালো আর কি। স্যার এর কোনো সূত্র ছিল? হ্যাঁ তো এই কোনো সূত্র কি এটা না, সূত্র আচ্ছা এগুলো এটা হচ্ছে কি যে আপনি যদি লুপটা দেখেন, লুপটা যদি একটু খেয়াল করেন, আমি যে বলছি কাউন্ট প্লাস প্লাস, কাউন্টটা কতবার ঘুরবে প্রথম i এর জন্য i = n বলছে, অর্থাৎ এখানে n সংখ্যকবার কিন্তু ঘুরতেছে, এ থেকে শুরু হলেও n সংখ্যক কিন্তু ঠিকই কাজ করতেছে। সো এখানে n সংখ্যক একবার, আবার n কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, i কে 2 দিয়ে ভাগ করে মানে n কে 2 দিয়ে ভাগ করে না, i এর যেহেতু n আছে সেখানে তাহলে n/2 আকারে করতেছে। আমি আবার বলার চেষ্টা করছি, যদি আমি এটাকে n/4 করতাম তাও n/4 আকারেই ভাগ হইতো, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু n এর চেয়ে কিন্তু বড় হচ্ছে না, n কিন্তু ছোট হতেছে। সো দ্যাট আমার দুইটা লুপ মিলাই কিন্তু আলটিমেটলি যদি আমার এটা বিগ অফ লগ n হয় তাও দুটো মিলাই কিন্তু a এর সবচেয়ে বড় থাকে। সো দ্যাট এর মানে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ n, অর্থাৎ n হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা আমি তারপর দেখাবো এই জিনিসটা। আচ্ছা, some general time complexities are listed below with the input range for which they are accepted in competitive programming. Competitive programming এর ক্ষেত্রে ইনপুট লেন্থ 10 থেকে 12 হয় big of n ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যদি রিকারশন বা ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে, ব্যাকট্র্যাকিং কি জানেন? শেষ থেকে শুরু দিকে আসে। মনে করেন আমি ওই যে সেদিন দেখাইছিলাম যে বিহেভিয়ার দিয়েছে, সো মনে করেন আচ্ছা আপনি তো ডিসটা করছেন না, ডিসটাস ইয়াতে ওই যে ডিজিটাস ডিসটাস আচ্ছা যাই হোক আমি এটা আমি আবার দেখাবো। তো এই ডিসটাস অ্যালগরিদমে কাজ করা শেষে যে আউটপুটটা আসলো ওটা কোড থেকে পাইছেন ওটা হচ্ছে দেখা হয় যে আমি এখানে যে আউটপুটটা পাইছি সেই আউটপুটটা কোড থেকে আসছে, এখান থেকে মানে এইখানে যে লাস্ট আউটপুটটা যে পাইছি এটা এখানকার কিভাবে হয়ে আসছে। তো এই যে আমি পিছন দিক থেকে দেখে আসতেছি কে কার কাছ থেকে আসতেছে ওইটাকে বলে ব্যাকট্র্যাকিং। ব্যাকট্র্যাকিং এর মেইন কাহিনী হচ্ছে কি যে আমি আউটপুটটা লাস্টে যেটা পেলাম সেটা প্রথমে কার কাছে হয়ে আসছে। মনে করেন আমি হচ্ছে কি এই যে এই আমার এই মার্কারটা আমি ইয়াকে দিলাম, মইনকে দিলাম, মইন লাস্টে এসে আমি লিখে দিল, এখন কার থ্রুতে গেছে তা আমি পিছন দেখার চেষ্টা করতেছি যে কার কাছ থেকে হয়ে গেছে। আচ্ছা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মতো রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাথে একটু ইয়া হচ্ছে কি রিভার্স ইঞ্জিনিয়ারিং জাস্ট পাস্টটাকে দেখে, শুধুমাত্র ইমিডিয়েট পাস্ট, কিন্তু এখানে হচ্ছে কি যে ইমিডিয়েট পাস্ট অনেকে আছে বাট কার কাছ থেকে আসছে শুরু থেকে মনে করেন যে এইটা এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, এখান থেকে আসতে পারে, কার কাছ থেকে অ্যাকচুয়ালি আসছে। রিভার্স ইঞ্জিনিয়ারিং তো ডাইরেক্ট যেত, কিন্তু এই হচ্ছে কি কার কাছ থেকে অ্যাকচুয়ালি আসছে সেটা বোঝানো আমাদের বুঝতে হবে। পুরো হ্যাঁ পুরো জিনিসটাকে আমরা দেখব সমস্যা নেই। বি সরি বি এর সাথে যে এন এর সাথে স্যার এক্সক্লেমেশন মার্কটা আছে কি বুঝাইছে না ওটা এই ভেক্টর। আচ্ছা রিকারশনটা আমি বলি, বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে এরকম যে মনে করেন ফ্যাক্টরিয়াল অফ 4 মানে কি 4 into 4 minus 1 factorial, তাহলে মানে 4 into 3 into 3 minus 1 factorial, আবার 4 into 3 into 2 into 2 minus 1 factorial, yes 4 into 3 into 1 into 1 into 1 minus 1 factorial। আমরা জানি যে 0 factorial এর তো ভ্যালু আছে, 0 factorial মানে হচ্ছে 1,
So 4 into 3 into 2 into 1 into 0 factorial. But factorial তো শেষ হয়ে গেছে। Listen, factorial তো চলতেই আছে। 4 3 2 1 0 চলতেই আছে। That's why এটাকে বলা হয় recursion. Recursive system. রাইট? জাস্ট বুঝলাম recursion আরো আছে, বাট এটা হচ্ছে একটা recursion একটা ওয়ে দেখলাম। সো তাহলে হচ্ছে কি আমার যে চলতেছে n সংখ্যক বার চলতেছে। তো n সংখ্যক বার factorial big of n। এটা big of n ও লিখতে পারেন। তো 15 থেকে 18 সংখ্যক ইনপুট যদি হয় আমার লেন্থটা, তাহলে হচ্ছে কি big of e to the power n into n। তো এটা একটু বড় আকারের আর কি, যে মানে আমরা যখন কাজ করি বুঝছেন, তো তখন কাজ করাকালীন সময়ে মনে করেন আমি লিখলাম n into n plus n, আবার একটা লিখলাম n plus n plus n। এইখানে আপনি বলতে পারেন যে আমি স্যার আগে ওই ইয়ার সিস্টেম ওয়াইজ এই গুণটা আগে করবো তারপরে যোগটা করবো। এখানে কেমনে করবো? এখানে কাকে আগে করবো কাকে পরে করবো, শুধু রেজাল্টে কি আসবে কাকে আগে বা কাকে পরে করবো, তাই তো? এটা তো স্যার তিনটা যদি ভ্যালু সেম হয় তাহলে তো এটা ম্যাটার করার কথা না, মানে এটাও করতে পারি এটাও করতে পারি, আবার যে এটা নিয়েও করতে পারি। যেভাবে হ্যাঁ, সো এই জায়গাগুলোকে বলা হয়, এই জায়গাগুলোকে না না এখন করা যায়, বাট আপনি কোনটাকে করবেন সেটা তো ফিক্স না। এই জিনিসগুলোকে বলা হয় অ্যাম্বিগিটি। দেখেন ফার্স্টে রাইট আসছিলাম, অস্পষ্ট। হ্যাঁ মানা যায় না দেবা তো এই যে can distinguish two algorithms clearly without ambiguity। ambiguity কথাটার মানে কি? ambiguity কথাটার মানে হচ্ছে কি একই প্রবলেমের মাল্টিপল সলিউশন, কোনটা নিয়ে ওইটা ফিক্স না। ফিক্স না। তখন হচ্ছে কি আমাদেরকে ইয়া করতে হয়, যেমন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এটাকে বলা হয়, একটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভিটি, আরেকটাকে বলা হয় প্রিসিডেন্স। এটা হচ্ছে প্রিসিডেন্স, মানে আমি কাকে আগে পছন্দ করছি। আর এখানে হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি, মানে কাছাকাছি যারা তাদেরকে আগে যোগ করা। সো এই ওয়েতে কিন্তু কাজ করা যায়। তাহলে আগেরটা যদি অ্যাসোসিয়েটিভিটি থাকতো তাহলে ওইটা উল্টা থেকেও করতে পারতাম না। দুইটার যে কোনটা নিতে পারেন, এক এক রকম অ্যান্সার আসবে। সো আপনি যে রুলস ওয়াইজ কাজ করতেছেন সেই রুলসে আপনার পড়লো কিনা এটা যে আপনি কাজ করবেন। অর্থাৎ আপনার পরীক্ষার হলে আপনি একই প্রবলেম মাল্টিপল সলিউশন দিতে পারবেন না, একটা প্রবলেম জন্য একটা সলিউশন দেওয়া লাগবে। তো তখন কোন সলিউশনটাকে দিলে হচ্ছে যে আপনি সবচেয়ে এফেক্টিভ আউটপুট পাবেন, ওইটা হচ্ছে কেমন। আচ্ছা ঠিক আছে স্যার ওই যাইতে দেন না স্যার বাটপা। আর পদক লেগে গেছে যাই বলো। দুইটা ক্লাস করলে আর একটা বিষয় দিয়েছে। হয়ে যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে আড়াইশ না। এক্সকিউজ মিষ্টি দেয় না। এই ডিস্টার্ব করো না। তো প্রত্যেকটা জায়গাতে রিকার্শনের ক্ষেত্রে বেশি ধরনের এই ধরনের ইয়া আসে। তো 18 থেকে 22 জন সংখ্যক ইনপুট লেন্থ থাকে, তখন হচ্ছে কি আমার এই একই ধরনের কাজ করবে। 30 থেকে 40 হলে big of 2 to the power n by 2 into n, আবার 100 এর উপরে হলে n to the power 4। তো দেখ এটা আমরা কাজ করতে করতে দেখবো, সমস্যা নেই। এই যে সর্টিং এর ক্ষেত্রে আমরা একটা সর্ট আছে না হচ্ছে মার্জ সর্ট, ওটা দেখেন ওটার মধ্যে হচ্ছে কি n into n log n। আচ্ছা মার্জ কিছু না বলি, স্যার আপনি না দেখাইছিলেন একবার। দেখাইছিলাম আমি একবার। এই জন্য মানে পরিচিত লাগে। তো মানে হচ্ছে কি যে আপনার কাছে সর্টিং এর জন্য কতগুলো ভ্যালু দেওয়া আছে, যা ইচ্ছা তাই দেওয়া আছে। তো যদি বেজোড় সংখ্যক হয়, জোড় সংখ্যক হয়, তাহলে হচ্ছে মনে করেন যে 6টা আছে, 3 করে ভাগ করবে। এই পাশে 3টা, এই পাশে 3টা। আবার এটাকে হচ্ছে কি ভাগ করবেন হচ্ছে 2 আর 1 আকারে, এটারও 2 1 আকারে করলেন। করার পরে এইটাকে একটা এটাকেও একটা করলেন। করার পরে এগুলাকে হচ্ছে কি সর্ট করতে শুরু করবেন।
অর্থাৎ যেটা ছোট বড় আছে এটাকে সর্ট করা শুরু করলেন, একটা আগে একটা পরে এভাবে সর্ট করে। আচ্ছা আমি এটা দেখো মানুষ তো এত ঠান্ডা লাগে না। আচ্ছা এটা হচ্ছে কি মার্চ সর্টের জন্য আমি এখানে ভ্যালু আপনি দিতেও পারেন, না দিতে পারেন বিষয় না। 10টা এই সম্ভব, মানে এর ভ্যালু হচ্ছে 10টা র্যান্ডমাইজ 34 21 নিচে আর কি। এখন এটাকে মনে করেন ছোট থেকে বড় করে করতে হবে অ্যাসেন্ডিং অর্ডার। বুঝতে পারছি। দেখেন কেমন এটা কাজ করে। ভাগ করছে, ভাগ করার পরে বলে দেখেন হাফ অফ ভাগ হয়ে গেছে, তারপর মানে একটা একটা করে ভাগ করতেছে। আচ্ছা তিনটা করে করতেছি। প্রত্যেকটা মানে প্রত্যেকের সাথে ভাগ ভাগ হচ্ছে, ভাগ শেষ হওয়ার পরে তারপর সর্ট শেষ করলো। এখন হচ্ছে এই পার্ট করবে, এই দুটা করলো শেষ, তিনটা, এরপরে চারটাকে নিয়ে মানে এই বাকিটাকে নিয়ে, মানে এই 3 গেছে আর এই 2 গেছে, তারপরে সবগুলো এখন এই সবগুলো করে দেবে। তো পয়েন্টটা হচ্ছে কি যে যখন ভাগ করতেছি প্রথমে হাফ হাফ ভাগ করলো, মানে এই পাশ হাফ এই পাশ হাফ ভাগ করার পরে তারপরে হচ্ছে কি তাদেরকে আরো ছোট ভাগ করলো, আরো ছোট ভাগ করলো, করার পরে তারপরে পাশাপাশি দুজন দিয়ে হচ্ছে কি সর্ট করতেছে এ এ এ এ করতে 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 তারপর হচ্ছে এই পাশটাকে সর্ট শেষ করলো, এই পাশটা সর্ট শেষ করলো, এরপর দুটাকে মার্জ করছে। সো মার্জ সর্টের সিস্টেম হচ্ছে এটা। সো মার্জ সর্টের ইয়া হচ্ছে বিগ অফ এন লগ এন। আচ্ছা আমরা দেন আসি হচ্ছে কি আরেকটা কমপ্লেক্সিটি আছে যেটার নাম হচ্ছে কি স্পেস কমপ্লেক্সিটি। এই লগে যেটা বুঝলাম সরি। আচ্ছা তো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কি যে প্রবলেম সলভিং ইউজিং কম্পিউটার রিকোয়ার্স মেমরি টু হোল্ড টেম্পোরারি ডেটা or final result with the program is in execution। বিষয়টা হচ্ছে কি যে শুধু সহজভাবে বলি যে এই যে আমরা ভেরিয়েবলগুলো নিচ্ছি, প্রত্যেকবার ভেরিয়েবল দিলে আমার জায়গা রাখতে হয় না, যে এখানে এই জায়গা নিয়ে এতগুলো ভ্যালু রাখবো, এটা রাখবো সেটা রাখবো। এই যে আমরা প্রত্যেকবার, কারণ প্রত্যেকটাই কিন্তু আমাদের টেম্পোরারি ডাটা, প্রত্যেকটা কিন্তু আমাদের ডাটা টেম্পোরারি, অর্থাৎ প্রবলেম সলভিং করতে গেলে ইউজিং কম্পিউটার রিকোয়ার্স মেমরি টু হোল্ড টেম্পোরারি ডেটা or final result while the program is in execution। এক্সিকিউট যখন ফাইনাল প্রোগ্রাম আসতেছে তখন অবশ্যই আমাকে ফাইনাল রেজাল্টটা রাখতে হলেও বা টেম্পোরারি রেজাল্টটা রাখতে হলেও কিন্তু জায়গা দরকার, মেমরি দরকার। সো দ্য অ্যামাউন্ট অফ মেমরি রিকোয়ার্ড বাই দ্য অ্যালগরিদম টু সলভ গিভেন প্রবলেম ইজ কল্ড স্পেস কমপ্লেক্সিটি অফ দ্য অ্যালগরিদম। সো এই যে আমার সবচেয়ে সহজ কথা হচ্ছে কি মেমরি যখন মানে রাখতেছে যত কম সংখ্যক মেমরিতে কাজ করতে পারি আর কি। সো মেমরি অ্যালগরিদমটা রাখার জন্য যে কমপ্লেক্সিটি বা যে সিস্টেম সেটাকে বলা হয় স্পেস কমপ্লেক্সিটি, মেমরি কমপ্লেক্সিটি বলতে পারেন। The space complexity of an algorithm quantifies the amount of space taken by an algorithm to run as a function of the length of the input. Consider example, suppose a problem to find frequency of array elements. Frequency of array elements মানে কি? মানে অ্যারেতে যতগুলো এলিমেন্ট আছে কতবার আসছে
মানে ওই অ্যারের মধ্যে একটা এলিমেন্ট কতবার আসছে frequent type ওটাকে বলা frequency of array elements. It is the amount of memory needed for the completion of algorithm. So কত সংখ্যক মেমরি লাগবে আর এটাকে কমপ্লিট করতে to estimate the memory requirement we need to focus দুইটা পার্টের মধ্যে আমাদের ফোকাস করতে হবে সেটা হচ্ছে কি একটা ফিক্সড পার্ট যেটা হচ্ছে কোনো চেঞ্জ হবে না কনস্ট্যান্ট দিয়ে যদি আপনি কোনো কিছু ডিক্লেয়ার করেন ডিফাইন দিয়ে কোনো কিছু ডিক্লেয়ার করেন দ্যাট মিন্স হচ্ছে কি ওইটা চেঞ্জ হচ্ছে ওইটা গ্লোবালি লোকালি সব জায়গায় একই থাকতেছে আবার আগে দেখালাম না যে আমি পয়েন্টারের মধ্যে ভ্যালু আবার চেঞ্জ করতে পারতেছি সো ওটা আবার চেঞ্জেবল পোরশন সো এ ফিক্সড পার্ট সেটা হচ্ছে কি ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইনপুট সাইজ ইট ইনক্লুডস আজকে পরীক্ষা কথা ছিল আজকে ছিল পরীক্ষা আমাদের না স্যার আপনি তো স্যার বলছিলেন নিবেন কিন্তু কবে নিবেন এটা বলেন বলবো নেক্সট ক্লাসে আচ্ছা তাহলে কালকে তোর ক্লাস নাই না তাহলে কালকে একটু পড়ে আসেন স্যার টপিকগুলো একটু এক করে দিচ্ছি স্যার তাহলে টাইম আর স্পেস কমপ্লেক্সিটি না না এটা থাকবে এটা থাকবে টাইম আর স্পেস কমপ্লেক্সিটি আমি আরেকটা ইয়ে মোবাইল টিপা বন্ধ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ও স্ট্রাকচার ডেফিনেশন আছে না কোড আছে কোড ওয়াইজ আপনারা স্লাইডটা দেখেন আর হচ্ছে স্লাইড ওয়াইজ যেগুলো ক্লাসে দেখাইছি ওসব কোড দেখতে হবে স্লাইডটা দেখেন স্যার পোর্টাল দেওয়া আছে এখন মেবি সামনে কন্টেস্ট আসতেছে কোন মাসে হবে এই মাসে হওয়ার পসিবিলিটি একটু কম যেহেতু জুন মাসে হচ্ছে মিডটার্ম হবে তো মিডটার্ম কারণ মানে কারণ হচ্ছে যেহেতু ঈদ আসছে তো ঈদের আগে স্যার এর আগে প্রিপারেশন একটা ব্যাপার আছে আমাদের জিকে স্যার 7 তারিখে লিখছিল গ্রুপে পরে আবার দেখলাম রিমুভ করে দিয়েছে না আছে 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 এখনো হ্যাঁ আছে আরিফ স্যার মেসেজ দিয়েছে আরিফ স্যার আরেকটা আরেকটা দেখ এইটা কোনো ঝামেলা করতেছে ওরা সবার দিকে আচ্ছা তো মেমোরি রিকোয়ারমেন্ট মেইনলি দুটো জায়গার উপর ফোকাস করতে হচ্ছে ফিক্সড পার্ট একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট ফিক্সড পার্টটা কি
It is independent of the input size. It includes memory for instructions, constants, variables. যে এটা আমার লাগবে ইনপুট সাইজের উপরে ইন্ডিপেন্ডেন্ট আর কি, যে আমি কতটুকু দিচ্ছি জানি না, দিয়ে রাখছি, জায়গাটা দিয়ে রাখছি, এখন তার মধ্যে আমরা জিনিসটাকে ফিক্স করি, ফিক্স পার্ট। ভেরিয়েবল মোড হচ্ছে কি যে ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইনপুট সাইজ, অর্থাৎ ইনপুট সাইজ কতটুকু দিব তার উপর বেস করে হচ্ছে কি আমার এই মেমোরিটা কাজ করবে। তো ইনপুট মেমোরি ফর রিকারশন স্ট্যাক রিভার্স ভেরিয়েবলস। ওকে, the addition of two scalar numbers requires one extra memory location, মানে দুইটা জায়গাকে যোগ করে যে এক জায়গায় রাখতেছি, সো এই রাখার জন্য কিন্তু একটা মেমরি প্রয়োজন আছে। The addition of two scalar numbers requires one extra memory location to hold the result. Thus the space complexity of this algorithm is constant. Hence Sn হচ্ছে কি big of 1, অর্থাৎ দুইটা জায়গাকে যোগ করে যে এক জায়গায় রাখতেছি, অর্থাৎ এটা মানে বিষয়টা হচ্ছে কি এরকম যে আপনি যদি আপনারা জিজ্ঞেস করতে পারতেন স্যার এই ধরনের জায়গার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কি হয়, যে আমি int a নিলাম, int b নিলাম, int c নিলাম, নেওয়ার পরে int c is equal to হচ্ছে a plus b, আমাদের জন্য লুপ এর কিছু নাই, দুইটা অপারেশন তো জাস্ট অপারেশন করে আমি হচ্ছে যে আউটপুটটা বের করতেছি। এই ধরনের ক্ষেত্রে কাজ একবারই হচ্ছে, তাই না? সো এই জন্য এই ধরনের ক্ষেত্রে আমার কমপ্লেক্সিটি আসলে হচ্ছে big of 1, big of 1। তো the addition of two scalar numbers requires one extra memory location hold the result. Thus the space complexity of the algorithm is constant. যেগুলা কনস্ট্যান্ট অর্থাৎ যেগুলা এইটাই ফিক্সড এটাই হবে, ওটা হচ্ছে big of 1। ওটার টাইম কমপ্লেক্সিটি big of 1, স্পেস কমপ্লেক্সিটি big of 1। আচ্ছা, ধরেন একটা কোড আমরা দেখি এখানে যে ফ্রিকোয়েন্ট নাম্বার অফ মানে n এর মধ্যে একটা সংখ্যা কতবার নেওয়া হচ্ছে। সো এখানে n এর মধ্যে একটা আমরা অ্যারে দিছি, আমাদের গিভেন অ্যারেতে 10 20 20 10 10 20 5 20। সো 20 সংখ্যাটা মনে হয় বেশিবার নেওয়া হয়েছে, মনে হয় 20 চারবার নেওয়া হয়েছে। সো 20 4বার 10 3বার 5 হচ্ছে একবার। সো দ্যাট যদি এটা আমরা কাউন্ট করতে চাই তাহলে হচ্ছে কি here two arrays of length n variable I are used to the algorithm, so total space used is n into c plus n into c plus 1 into c, অর্থাৎ লাস্টের c টা হচ্ছে কি একবার, মানে যাই হোক না কেন আলটিমেটলি সেটা n সংখ্যক করে আসছে। সো where c is a unit space taken, মানে এই দেখেন এখানে হচ্ছে কি প্লাস c, যে আপনারা যে বুঝলেন না যে প্লাস c টা, যে আমি কিছু না থাকলেও একটা জায়গা কিন্তু অবশ্যই ফিক্সড হয়েই যায়, যে এই জায়গাটা আমার অলওয়েজ থাকতেছে, হ্যাঁ ওটার জন্য আমার লাগতেছে ফিক্সড পার্ট যেটা। সো মানে স্টেবিলিটির উপর ডিপেন্ড করতেছে, যে আমরা বললাম না যে একটা ফিক্সড পার্ট একটা হচ্ছে ভেরিয়েবল পার্ট। সো আমরা পুরো কোড করাকালীন সময়ে একটা পোরশন বা একটা জায়গা ফিক্স থাকতেছে, কারণ ইনপুট না দিলে তো আউটপুট পাবো না। সো ইনপুট যদি দেওয়া লাগতেছে আমার, সো দ্যাট একটা পার্ট একটা পোরশন আমার সি এ ফিক্স থাকতেছে, ওইটাকে আমরা ধরে নিতে হচ্ছে সি কনস্ট্যান্ট থাকি। সো C is unit space taken, unit space কি একটা স্পেস অবশ্যই রাখাই লাগবে, প্লিজ। ফর মেনি ইনপুটস কনস্ট্যান্ট c is insignificant। সো যখন আমি মানে অনেক বেশি সময় ইনপুট নিব তখন ইউনিট স্পেসের জন্য একটা লাগবে, বাট মেনি ইনপুট নিলে এটা খুব বেশি একটা ম্যাটার করতেছে না যে আমি কতখানি নিছি বা না নিছি ইন্ডিপেন্ডেন্ট। সো এন্ড ইট ক্যান বি সেড দ্যাট the space complexity is big of n, যেহেতু আর খুব বেশি যে তফাৎ করে স্পেস আর টাইমের মধ্যে তা কিন্তু না, বেশিরভাগ সময় টাইম কমপ্লেক্সিটি যা থাকে স্পেস কমপ্লেক্সিটি অনেকটা মানে এরকমই আসে। সো देयर ইজ অক্সিলারি স্পেস। অক্সিলারি স্পেস মানে হচ্ছে কি একের অধিক, মানে এটার বাইরে আরো স্পেস থাকতে পারে which is different from space complexity, যে the main difference is where space complexity quantifies the total space used by the algorithm। মানে আমার যতটুকু দরকার ছিল জায়গা তার বাইরে আরো কিছু জায়গা আমার দরকার পড়তে পারে, লাগতে পারে, যে আমি এর বাইরে কাজ করছি। সো auxiliary space quantifies the extra space that is used in the algorithm apart from the given input। সো আমি তো এটাই ধরতে পারি যে আমি যতগুলো ইনপুট দিচ্ছি ঠিক তার উপর বেস করে আউটপুট আসবে, বাট আমার দেওয়া ইনপুটের বাইরেও আরো কিছু ইনপুট নেওয়া ইনপুট আর কি। আমি বললাম যে এই অ্যারের সংখ্যা নিছি আমি 5টা, মানে অ্যারে 5 নিছি। সো তাহলে আমার 5 সংখ্যা আমি ধরে নিলাম 0 থেকে 4 পর্যন্ত আমার ইনপুট ধরা আছে বা এই একটা বলে মেমরি ধরা আছে। এখন তার বাইরে যদি আরো কোনো ইনপুট থাকে আমি উপরে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে রাখছি,
বা অন্য কোথাও যে আমি আরেকটা ভেরিয়েবল দিছি, সো তারপরে কিন্তু আমার আরো একটা স্পেস দরকার পড়তেছে এই এর বাইরেও, সো দ্যাট ওইটাকে বলছি যে অক্সিলারি স্পেস, দ্যাট ইজ কল্ড অক্সিলারি স্পেস, যে আমার এর বাইরেও আমার নির্দিষ্ট এর ইনপুটের বাইরেও আরো কিছু যদি স্পেস থাকে সেটাকে বলা হচ্ছে কি অক্সিলারি স্পেস। বাট তারপরেও কিন্তু খুব বেশি যে ঝামেলা হয় তা কিন্তু না, বিকজ অফ যদি এটা আমার বিগ অফ এন ও হয়, এটা যদি বিগ অফ ওয়ান ও হয়, তাও কিন্তু আলটিমেটলি যোগ করে লাস্টে কিন্তু বিগ অফ এন ই আসবে, এটা হচ্ছে বড়। সো use to the algorithm apart from the given input in the above example, the auxiliary space is the space used by the frequency array দেওয়া আছে করে, because that is not part of the given input। আচ্ছা যদি কোডটা দেখি, যে আমাদের মেইন অ্যারে যেটা সেটা হচ্ছে কি যে এই অ্যারের যে ভ্যালুটা এটা হচ্ছে কি আমাদের অ্যারে, এখন তার বাইরে আরেকটা অ্যারে দেওয়া আছে সেটা হচ্ছে যেটা ফ্রিকোয়েন্সি অ্যারে। এই অ্যারেটা আমাদের ইনপুটের মধ্যে ছিল না, মানে আমাদের দেওয়া ইনপুটের মধ্যে ছিল না, সো এই জন্য এই অ্যারেটাতে আমরা নিছি, এটা আমার অক্সিলারি স্পেস লাগতেছে আমার বেশি, সো দ্যাট এটার জন্য আমরা বলতেছি যে because that is not a part of given input, so total auxiliary space a into c plus c which is big of n, that এই ছিল হচ্ছে কি আমাদের টাইম। ওয়েবসাইটে গেলে তো পাবো।
আমি আরো একটা জিনিস দেখাবো, যদি একটু দেখেন তাহলে আরো একটু ভালো বুঝতে পারবো। স্টেপ ওভার প্রতীকে দেখাচ্ছি। সো ইকুয়েশন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, কনস্ট্যান্ট টাইমের একটা एग्जांपल দেখি। ধরো শুধু বললাম প্রিন্ট হ্যালো, যে ডাজ ইট ডিপেন্ড অন, মানে অ্যালগরিদম 1 প্রিন্টস হ্যালো ওয়ান্স এন্ড ইট ডাজন্ট ডিপেন্ড অন ইন। কোন কিছু উপর ডিপেন্ড করছে, জাস্ট খালি একবার টিপো একবার প্রিন্ট হয়ে যাবে। সো এটা বিগ অফ 1 ফিক্স টাইম, মানে নির্দিষ্ট সময় এটা প্রিন্ট হয়ে যাবে। অ্যালগরিদম 2 দেখেন যে যতবারই আমি নেই না কেন, এটাও বিগ অফ 1, এটাও বিগ অফ 1, এটাও বিগ অফ 1, তিনবার যদি বিগ 1 নিচ্ছি, সো আলটিমেটলি এটা বিগ অফ 1 এ থাকবে ফিক্স টাইম। সো টাইম কমপ্লেক্সিটি কিন্তু তাহলে কিন্তু আমরা সময় না যে কত সময়ের মধ্যে আমরা তা কিন্তু না। সো আই হোপ টাইমটা বুঝতে পারতেছি, কত টাইমে কাজ হচ্ছে, কত সংখ্যক টাইমে আমার কাজ হচ্ছে। বিগ অফ এন লগ এন, এন লগ এনটা দেখি তাহলে। তো একটা লুপ নিলাম, i equal to 1 থেকে i less than n, i is equal to i into 3. So algorithm for deep, আচ্ছা এটা মনে আরেকটা দেখানি আছে যে algorithm 3 deep demonstrate on algorithm that runs in log 2n, মানে log 2n এর যাই হোক না কেন একই কথাই আর কি, log এর মতই, যে notice that post operation for the loop multiples the current value i by 2. আচ্ছা, i equal to 1 থেকে শুরু করে i less than n, i equal to i into 2, অর্থাৎ এখানে যত সংখ্যক কাজ হচ্ছে n সংখ্যক করে কাজ হচ্ছে, i হোক বা n into 2 হোক, n এর উপরে কিন্তু যাচ্ছে না। প্রতিবার কিন্তু n সংখ্যক করে i থেকে n পর্যন্ত বা 2 করে করে আগাচ্ছে, i is equal to i into 2, 2 4 6 এরকম করে সামনে আগাচ্ছে। সো অর্থাৎ প্রতিবার হ্যালো আসবে, পরে হ্যালো আসবে, মানে প্রথমবার আসবে হ্যালো তারপর না প্রথমবার হ্যালো, তারপরে বার হচ্ছে হ্যালো তারপরে বার হচ্ছে চারবার হ্যালো, তারপর হচ্ছে কি 4 2 8 বার এভাবে হ্যালো। সো n সংখ্যক বারে কিন্তু কাজ করতেছে, সো দ্যাট এটা আলটিমেটলি হচ্ছে কি log 2n, অর্থাৎ এটা log 2n বলতে পারেন, বা যদি বিগার সেন্স হয় তাহলে big of log n ও বলতে পারেন। আচ্ছা, সো দেন হচ্ছে কি যে মানে এটা হচ্ছে কি log n ও বলতে পারেন বা big of 1 ও বলতে পারেন, বাট এটা হচ্ছে n সংখ্যক, দুইটা আলাদা, আর দুইটাকে যোগ করলে big of n হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে কি যে এটা তিনবার যদি গুণ করি, এটা এখানে হচ্ছে দুইবার করে গুণ করতে হবে, log 2 এর যদি তিনবার গুণ করি log 3n, এই আবার যদি এখানে 1.02 বার দিয়ে গুণ করি log 1.02n, সো ওইটা বিষয় না যে কতবার গুণ করলাম। আচ্ছা, তারপর হচ্ছে লিনিয়ার টাইম, যে big of n, যে একদম সিম্পল, জাস্ট শুধুমাত্র একবার n সংখ্যা হচ্ছে, দ্যাটস হোয়াই দ্য big of n লিনিয়ার টাইম। আবার যদি যাই, সো এখানে হচ্ছে কি যে i equal to 0, i less than n, i equal to i plus 2, অর্থাৎ হ্যালো প্রিন্ট করতেছে হচ্ছে কি যে ওই i plus 2 হলেও ঠিক একই সংখ্যক বার ওই n সংখ্যক করে প্রিন্ট করতেছে, দ্যাটস হোয়াই big of n। আবার n log n এ যাই, যে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে শুধু n সংখ্যক, আবার এইটাও হচ্ছে n সংখ্যক, বাট এইটা হচ্ছে কি আবার log n সংখ্যক, n into n, আর এটা হচ্ছে log n। সো আলটিমেটলি এটাকে যদি n into log n থাকে সেটাকে দেওয়ার বড়, মানে বিষয়টা হচ্ছে কি n একটা log n একটা, আবার n log n হলে n log n কিন্তু আবার বড়, মানে দুটো হচ্ছে কিন্তু বড়, তখন হচ্ছে কেমন n log n আসতেছে। আর যদি n স্কয়ার log n হয়, n টু দি পাওয়ার কিউব log n হয়, সো সেটা আসতে পারে। আবার দেখেন এখানে হচ্ছে কি দুইবার n আসে, বুঝলেন দেখুন, এটা হচ্ছে কি এখানে একটা n, এখানে আরেকটা n, বাট একটার মধ্যে +2, আবার এটা হচ্ছে * 3। সো এইটা হচ্ছে কি n সংখ্যক বার big of n সংখ্যক বার গেল, আর নিচেরটা হচ্ছে কি n into 3, মানে হচ্ছে কি big of n into 3। আবার হচ্ছে কি এই লুপের আন্ডারে হচ্ছে কি প্রিন্ট হ্যালো আছে, দ্যাট মিন্স এই লুপের আন্ডারে একটা log n আছে। সো যদি এটার আন্ডারে log n আছে, দ্যাট মিন্স হচ্ছে কি এটা n log n, এটা হচ্ছে big of n। সো big of n আর big of n log n,
এটা যোগ করে হচ্ছে কি বিগ অফ n লগ যেটা বড় যেটা বড় यस আচ্ছা সো এটা দেখেন এটা হচ্ছে কি যে এখানে দুইটা সেম জিনিস এখানে হচ্ছে বিগ অফ n এটা হচ্ছে বিগ অফ n দুটো n ইনটু n গুণ করলাম n স্কয়ার হয়ে গেল আবার এটা তো একই n স্কয়ার হবে এরপরটা দেখেন এটা হচ্ছে কি তিনবার যদি করি সো একটা এটা মানে লুপের ভিতরে আউটার লুপ তার ভিতরে নেক্সট আরেকটা নেক্সট তিনটা লুপ আমি গুণ করলাম এটা এর সঙ্গে এর সঙ্গে n সঙ্গে n ইনটু n কিউব বিষয় বুঝছি Yes, sir. শোনো না এটা আমরা আরো একবার দেখব সমস্যা আচ্ছা সো আমাদের মেইন স্লাইডটা ছিল হচ্ছে এইটা তো যেটা আপনাদের আপলোড করে দেব সো সেই স্লাইডের মধ্যে আমরা এই অ্যালগরিদমের কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করছি প্লাস হচ্ছে দেখেন এখানে যে হচ্ছে কি আমরা এটা আগে আমরা বলছি আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি যে কমপ্লেক্সিটি বলেছিলাম যে যখন ডিজাইন করা হয় তার মধ্যে কি কি এফিশিয়েন্সি থাকে এবং টাইম এবং স্পেস নিয়ে আমরা কাজ করি যে হচ্ছে যে টাইম কিভাবে বের করে স্পেস কিভাবে বের করে রোটেশন কোনটা কোনটা হচ্ছে বিগ রোটেশন the complexity analysis of an algorithm is very hard if we try to analyze exact so আমরা কিন্তু এক্স্যাক্টলি কখনোই বলতে পারি না যে এটা কতক্ষণ লাগতে পারে তো এর জন্য আমরা বিগো দিয়ে হচ্ছে কি বিষয়টাকে analyzing so the complexity of an algorithm is analyzed in terms of mathematical function of the size of the input the algorithm is analyzed in terms of bound upper and lower আচ্ছা upper and lower টাকে দেখাচ্ছি for the purpose আচ্ছা আমাকে আর জাস্ট 5 মিনিট একটু বেশি সময় দিন জি স্যার তো for this purpose we need to concept to asymptotic notation সেটা দেখাচ্ছি আমি আচ্ছা asymptotic analysis মানে হচ্ছে যেখানে আমরা বেস্ট কেস worst কেস বা এভারেজ কেস দুটোটাকে বলা হয় asymptotic analysis so asymptotic analysis is an algorithm refers to defining the mathematical foundation or framing of its runtime preference অর্থাৎ কাজ করার সময় ম্যাথমেটিক্যালি সে কতখানি সামনে আগাতে পারে অর্থাৎ সেটা কি লিনিয়ার আচ্ছা লিনিয়ার কি বোঝেন জি স্যার সোজা পথে সোজা জাস্ট মনে করেন যে আমি বললাম যে ইয়া fx is equal to x plus 2 যাই বলি না কেন আমার গ্রাফ ওই মানে m নিয়ে যাবে বা m নিয়ে যাবে পিক্সে যাবে সো এটাকে বলা মানে এইভাবে না মানে জাস্ট মানে এইভাবে আর কি অথবা যে এইভাবে মানে যাই যাবে না কেন সোজা সোজা যাবে বাঁকবে না তো এটাকে বলা হচ্ছে লিনিয়ার টাইপ তো defining the mathematical foundation of framing of its runtime performance using asymptotic analysis we can very well conclude the best case average case and worst case scenario of an algorithm asymptotic analysis is input bound input উপর বেস করে কি if there is no input to the algorithm it is concluded to work in a constant time অর্থাৎ বললাম না যে কিছু না থাকলেও একটা কনস্ট্যান্ট টাইম তার মধ্যে থাকবে সি থাকবে তার মধ্যে বলতে যে যদি কোনো রকম ইনপুট আমরা নাও দেই তারপর it is concluded to work with a constant time একটা কনস্ট্যান্ট টাইম এটা শেষ হবে other than the input all the other factors are considered constant আচ্ছা সো ইনপুট ছাড়া আমার দেওয়া ইনপুট ছাড়া বাকি সবগুলো জিনিস কি সবগুলো ফ্যাক্টরসকে কনস্ট্যান্ট ধরে নাও asymptotic analysis refers to computing the running time of an operation in mathematical units of computation for example the running time of the operation is computed as function of n and maybe for another operation it is computed as g of n square আচ্ছা f of n square বা g of n square ধরলেই হয় যে বিষয়টা হচ্ছে কি যে আমি যখন কাজ করতেছি আমার কাজ করাকালীন সময়ে এটা একবার n সংখ্যক কাজ করছে আবার n into n সংখ্যক কাজ করতেছে সো ধরলাম b of বা g of n square this means that first operation running time will increase linearly with the increase of n in the running time of the second operation অর্থাৎ একটা ফর লুপ শেষ হতে না হতে হতে আরেকটা ফর লুপ এসে উপস্থিত হয়েছে এখানে n সংখ্যক কাজ করছে এখানে n সংখ্যক কাজ করছে দ্যাটস ওয়াই এখানে একটা n আসবে এখানে একটা n আসে দুটো n মিলে n স্কয়ার আসছে So similarly the running time of the both operations will be nearly the same if n significance is small যদি কোনো কারণে এটা না এসে আবার যদি মাঝখানে এটা একটা ফর আসে মনে করেন এখানে একটা ফর এখানে একটা ফর মানে এটা আউটার লুপে ফর এটা আউটার লুপে ফর দুই জায়গাতেই n সংখ্যক পড়ে তাহলে কিন্তু বিগ অফ n আসবে আবার বলি যে আমি একটা ফর লুপ নিলাম
এই ফর লুপ নিয়ে এখানে n সংখ্যক ঘুরছে, আবার আরেকটা ফর লুপ এটার সমানে n আসছে। সো এটাও বিগ অফ n, এটাও বিগ অফ n। আবার যদি এইখানে একটা ফর লুপ থাকে, এই ফর লুপের মধ্যে n সংখ্যক ঘুরলো, তাহলে কিন্তু আবার যে এইখানে হলো বিগ অফ n, বাট এই দুইটা মিলে হলো কত? বিগ অফ n স্কয়ার। বাট এখানে কিন্তু বিগ অফ n আছে। সো যদি দুইটাকে যোগ করি বিগ অফ n স্কয়ার প্লাস n, তাও কিন্তু বিগ অফ n স্কয়ার এর অর্থাৎ ওর্স্ট কেসটা আমি দেখাচ্ছি। সো usually the time required by an algorithm falls under three types, তিনটা জিনিস। একটা হচ্ছে কি বেস্ট কেস, এভারেজ কেস, ওর্স্ট কেস। বেস্ট কেস কি? মিনিমাম টাইম রিকোয়ার্ড ফর প্রোগ্রাম এক্সিকিউশন, মানে সবচেয়ে কম এই সময় আর কি হবে। সো যদি সহজ ভাষায় বলি, আগে আমি বলছিলাম যে ধরেন আপনার সামনে 5টা রাস্তা আছে, 5টা রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তার একটা মাথায় একটা ওষুধের দোকান আছে। পাহাড়ি এলাকায় আপনি গেছেন, আপনার মোবাইল কিছু নাই। তো আমি আপনাকে বললাম যে 5টা রাস্তার যে কোনো একটা রাস্তায় হচ্ছে কি আমার ওই ওষুধের দোকানটা আছে, ওখানে একটা ওষুধ নিয়ে আসতে হবে, বা একটা দোকান আছে। বেস্ট কেস কি হতে পারে? প্রথমবারই পেয়ে গেছি। এভারেজ কেস হচ্ছে কি মাঝখানে যে একটা পেয়ে গেছে। ওর্স্ট কেস কি সবগুলো দেখার পরেও ভাগ্য খুব ভালো, একদম সবার শেষেরটাই যেতে বললাম পেলাম ওর্স্ট কেস। সো তার মানে কি বেস্ট কেসটা হচ্ছে সবার প্রথমে আমি যেটা পেয়ে গেছি। সো মিনিমাম টাইম রিকোয়ার্ড ফর প্রোগ্রাম এক্সিকিউশন। এভারেজ কেস এভারেজ টাইম রিকোয়ার্ড ফর প্রোগ্রাম, মানে দুটোর মাঝখানে আর কি ম্যাক্সিমাম আর মিনিমাম যদি ভাগ করলে যেটা আসছে এভারেজ টাইম হচ্ছে, বাচ্চা ওর্স্ট কেস হচ্ছে ম্যাক্সিমাম টাইম রিকোয়ার্ড ফর প্রোগ্রাম এক্সিকিউশন। সো অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসটা হচ্ছে নোটেশনগুলো কি? একটা হচ্ছে বিগ ও দিয়ে করি, একটা হচ্ছে একটা বিগ ও, একটা হচ্ছে বিগ থিটা, আর একটা হচ্ছে বিগ ওটা কি যেন বলে ওমেগা, বিগ ওমেগা নোটেশন। আচ্ছা, সো এই তিনটা ওয়াইজ হচ্ছে করা হয়। তো বিগ নোটেশন কি? যে দ্য নোটেশন বিগ ও ইজ আ ফর্মাল ওয়ে টু এক্সপ্রেস দ্য আপার বাউন্ড অফ দ্য অ্যালগরিদম, যে সবচেয়ে উপরে যেটা সেটাকে ধরা হয় হচ্ছে বিগ ও। আমরা এটাকে ধরে বেশিরভাগ সময় কাজ করি আপার বাউন্ডের ক্ষেত্রে। ইট মেজার্স দ্য ওর্স্ট কেস টাইম, সবচেয়ে ওর্স্ট কেস যেটা টাইম কমপ্লেক্সিটি অর দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ টাইম ইন অ্যালগরিদম ক্যান পসিবলি টেক টু কমপ্লিট। ওকে, একটা অ্যালগরিদম কমপ্লিট করতে সবচেয়ে বেশি সংখ্যক টাইম যার লাগবে সেটা হচ্ছে বিগ ও নোটেশন দিয়ে করি। সো এই যে আমরা গ্রাফটা দেখতেছেন, এই গ্রাফের মধ্যে এইটা হচ্ছে কি এফ অফ এর সংখ্যা আসছে, বা এটা কিন্তু উপরে উঠতে উঠতে জি এর পর্যন্ত গেছে। আচ্ছা, সো ফর এক্সাম্পল বিগ ও অফ এফ অফ এন, অর্থাৎ আমি যদি বলি যে এফ অফ এন এর যদি কমপ্লেক্সিটি বের করি তাহলে কি হবে? gn there exists c greater than 0, অর্থাৎ 0 হচ্ছে বড় কোনো কিছু, অর্থাৎ কনস্ট্যান্ট টাইমে কিছু একটা অবশ্যই আছে এবং একটা কনস্ট্যান্ট টাইম থাকবে, এটা প্লাস c থাকবে। তারপরে and n not such that fn less than equal to c dot gn, অর্থাৎ বুঝছেন না যে ফার্স্টে n সংখ্যকবার যদি লেন্থ হয় আর তার সাথে হচ্ছে কি c গুণ, ওইটাই বলতেছে c into gn for all n greater than n naught। মানে বিষয়টা হচ্ছে কি যাই থাকবে না কেন এইটার প্লাস হচ্ছে c, মানে এই লাইনটার মানে হচ্ছে বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপর হচ্ছে বিগ ওমেগা নোটেশন। Sir, why did you discuss about Because I'm just 5 minutes away extra. So why is it must be this? এটা পরে বুঝতে পারবো। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে কি যে মানে কমপ্লেক্সিটি বিষয়ের মধ্যে অনেকগুলো জিনিস আশপাশ দিয়ে থাকে, সেগুলো যেন আপনাদের সবগুলো জিনিস জানা থাকে। আপনারা পুরোটা একবার করবেন, আমি সবগুলো সাইড আপনাদের দিয়ে দিব, করবেন। তারপর করার পরে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে আমাকে বলবেন। তারপর হচ্ছে কি আমরা পরের ক্লাসে ওই সর্টিং শুরু করার আগে একটা কোড দিয়ে দেখাবো। যদি আমরা কোড দিয়ে দেখছি, তারপর আমরা কোড দিয়ে দেখবো যে এই কোডের মধ্যে এই লাইন মানে হচ্ছে এটা সি এন সংখ্যক, এটা মানে হচ্ছে 1 সংখ্যক, মানে কোনটা লাইনের মধ্যে কোনটা। যদি আপনি এখন মোটামুটি মনে বুঝতে পারবেন, দেখলে ভুল হবে অবশ্যই। আমাদের এর পরের যে ক্লাস টেস্টটা সেটা হচ্ছে কি এই কমপ্লেক্সিটিটা নিয়ে হবে, এখন না পরে। তো যাতে আমরা এই কমপ্লেক্সিটিটা বুঝতে পারি যে কোন কোড, মানে কোন কোড থেকে অ্যাকচুয়ালি কি পরিমাণে আমার বের হচ্ছে। এরপর যখন সর্টিংগুলো দেখবেন, প্রত্যেকটা সর্টিং এর মধ্যে হচ্ছে কি আমাদের কমপ্লেক্সিটি থাকবে। একটা জিনিস মনে রাখবেন, আপনাদের পরীক্ষার হলে আমাদের সর্টিং থাকুক, এডিটি থাকুক, ডাটা স্ট্রাকচার যাই থাকুক না কেন, অ্যালগরিদম যতগুলো থাকুক না কেন, প্রত্যেকটার মধ্যে একটা জিনিস কম, কমপ্লেক্সিটি। এটা থাকতেই হবে আপনাদের পরীক্ষার হলে।
পরীক্ষার প্রশ্নে যাই থাকুক না কেন এই কমপ্লেক্সিটি অবশ্যই উল্লেখ করবেন, তাহলে অ্যাটলিস্ট পাস হয়ে যাবে। পাস হয়ে যাবে বলতে কি যে কিছু মার্কস পাবে, সরি বুঝিস না, তো মানে কিছু মার্কস কিন্তু ওই কমপ্লেক্সিটি থাকবে, নাও পারেন মানে কোনোভাবে যদি জাস্ট মনে রাখবেন যে মার্কস সর্টের ইয়া কি এন লগ এন, আপনারা ইনসার্শন সর্ট কি বিগত মানে এভাবে হচ্ছে কি জাস্ট মনে রাখবেন যে কোনটার কি, আর যদি করে করে দেখায় আনতে পারেন আরো বুঝতে পারছেন সেটা। আমার এই জন্য হচ্ছে আমি একটু বেশি দেখাচ্ছি। আচ্ছা, বিগ অফ ইয়া নোটেশন হচ্ছে কি, ওমেগাটা হচ্ছে কি নোটেশন বিগ ওমেগা বা ওমেগা এন is the formal way to express the lower bound. So big O দিয়ে হচ্ছে upper bound বোঝানো হয় আর big ওমেগা দিয়ে হচ্ছে lower bound বোঝানো হয়। Of an algorithm starting time measures the best case time complexity or the best amount of time algorithm can possibly take to complete. So যেহেতু upper boundটা হচ্ছে কি worst কেসে, সো তাহলে সবচেয়ে অপটিমাল কেসে সবচেয়ে কম যেটা, তাহলে আমি যদি বলি এইটা যদি আমার হয় আপার বাউন্ড, এটা হচ্ছে লোয়ার বাউন্ড, সবচেয়ে কম যেটা হবে সেটা হচ্ছে কি বিগ অফ ওমেগা, বেস্ট কেস যেটা। লাস্ট হচ্ছে কি থিটা, যেটা মাঝখানে আর কি, যে নোটেশন থিটা ইজ দ্য ফর্মাল ওয়ে টু এক্সপ্রেস বোথ দ্য লোয়ার বাউন্ড এন্ড আপার বাউন্ড, মানে এটা দিয়ে হচ্ছে কি লোয়ার আর আপার দুটি বোঝানো হয়। তো এটা দেখি আমরা এফএনডিসি এফএন এর মাঝ নিচে হচ্ছে জি এর উপরে হচ্ছে আরেকটা জি, সে একটা দিয়ে হচ্ছে আপার বাউন্ড বোঝাচ্ছে, একটা দিয়ে লোয়ার বাউন্ড বোঝাচ্ছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইম, মানে বিগ অফ এন হচ্ছে কনস্ট্যান্ট টাইম, লগারিদমিক বিগ অফ এন লগ এন, লিনিয়ার টাইমে গেলে বিগ অফ এন, এন লগ এন হচ্ছে এন লগ এন, কোয়াড্রেটিকে হচ্ছে বিগ অফ এন স্কয়ার, কিউবিক এন কিউব, পলিনোমিয়ালে বিগ অফ এন টু দি পাওয়ার বিগ অফ এন, এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার বিগ অফ এন। স্যার এক্সাম কি স্যার কালকেই দিবেন? আচ্ছা, এক্সাম পড়ার রেজাল্ট একটু বলে দিন। এই অ্যাজিমুথিকের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে যেটা বাদ দিয়ে সেটা হচ্ছে কি টাইটাল বাউন্ড বলে, একটা লোয়ার বাউন্ড বললাম, একটা আপার বাউন্ড বললাম, একটা বললাম টাইট বাউন্ড। সো আচ্ছা, এটা পরে দেখাবো ইন্টারেস্ট, ওকে। আর বিকু ওমেগাটাও দেখাবো নি। সো মেইনলি হচ্ছে কি যে আমি একটু দ্রুত করতেছি, কারণ হচ্ছে কি যে আমাদের মিডটার্মটা খুবই সামনে, মানে আর খুব বেশি দিন নাই, আমাদের সর্বোচ্চ আর 3 সপ্তাহের মতো ক্লাস হবে। তো আমার 3 সপ্তাহের মধ্যে বেশ কিছু জিনিস আমাকে শেষ করতে হবে। আমার এখনো স্ট্যাক কিউ ধরা বাকি, লিস্ট ধরা বাকি, সো দ্যাট ওগুলো যদি দ্রুত শেষ করতে চাই আমার আসলে কোনো উপায় নেই। আমার পরীক্ষাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যাতে আপনারা পড়ে শেষ করতে পারেন। সো আমি যে দুটো আমি স্লাইডগুলো দিচ্ছি, পাশাপাশি হচ্ছে যেগুলো এক্সট্রা আছে আমি দেখাইলাম, আমি এগুলো আপনাদের দিয়ে দিচ্ছি। ওকে, কি বলেন পরীক্ষার কথা, কি বললেন স্যার? মানুষ কয়টা ছিল আগামী সপ্তাহে নিতে? দেখেন আগামী সপ্তাহে নিতে পারি, এটা প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে কি যে আপনি জানেন আপনার ক্লাস আগেও করছেন, আমার পরীক্ষা নিয়ে খুব বেশি একটা ইয়ে না। তো মানে মেইন প্রবলেমটা হচ্ছে কি যে আগামী ক্লাসের পরীক্ষাটা নেওয়ার উদ্দেশ্য হইল যাতে রেজিস্ট্রেশন আপনাদের অনেক কম এখন, তো সবাই যাতে রেজিস্ট্রেশনটা করে ক্লাসেও আসে, অ্যাটলিস্ট সবগুলো সবাইকে জেনে যায় যে আমাদের ক্লাসে কী কী হচ্ছে, পড়ানো কী কী দেখানো হচ্ছে, ইয়া ভিডিওর উপর ভরসা করে লাভ নেই, ভিডিও কবে আসে না আসে। তো আমরা চাই যে দ্রুত ক্লাসেগুলো আমাদের আসুক, আর কালকে যেহেতু আমাদের উইকের লাস্ট ক্লাস তো আসুক। এমনিতে আমি গত ক্লাসের ল্যাবটা মিস করছি, ঠিক আছে স্যার প্রিপারেশন একদমই জিরো। হ্যাঁ, প্রিপারেশন একদম সমস্যা ছিল একটা বলতে এখানে তো সবাই আছেন না? আচ্ছা, 1 মিনিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 Yes, নাই? দেখ, 10 জন আছে। বেশি আজকে কম হয়েছে। আচ্ছা, যারা দেখানো হয়েছে এটার উপরে মানে একদমই বুঝেন না এমন কেউ আছে, আমি জানি এখানে অনেক ঝামেলা আছে, বাট একদমই বুঝি নেই এমন কেউ আছে, থাকে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাদের সাথে দেখা করেন। আর কেউ আছে একদমই কিছু বুঝি নেই? বুঝছি একটু ঘাপলা একটু ঘাপলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, স্লাইডগুলো দিলে জাস্ট রাতে বাসায় দেখলে আই থিঙ্ক স্যার, আজকে তাহলে স্লাইডগুলো দিয়ে দেন। আমি যাই দিচ্ছি। যেগুলো থেকে আসবে ওইসব স্লাইডগুলো আগে দিন। আসসালামু আলাইকুম।
Okay.